Welcome back to another new video in SD Bio. Life with Life Science. ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে, লেটেস্ট আপডেট কি পাওয়া যাচ্ছে সেই নিয়ে আলোচনা করব। তার সঙ্গে ফার্স্ট রাউন্ড কাট অফে একদম কলেজ ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে সেটাও আলোচনা করব, যেটা তোমাকে প্রেফারেন্স লিস্ট বানাতে সাহায্য করবে। এবং কয়েকটা সার্টিফিকেট লাগে কাউন্সেলিংয়ের সময়, যেমন গ্যাপ সার্টিফিকেট বা গ্যাপ এফিডেভিট, সেটা কাদের লাগবে, কখন বানাতে হবে, কিভাবে 15 মিনিটের মধ্যে বানাতে পারবে, তারও সহজ পদ্ধতি। এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। ক্যারেক্টার সার্টিফিকেট সেও কাদের লাগবে, কিভাবে বানাবে, সেটা নিয়ে আলোচনা করব। গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে যে বিভিন্ন রকমের বন্ড লাগে, মেনলি 3 রকমের বন্ড লাগে, সেই 3 রকমের বন্ড কাদের, কি কোন বন্ডটা কিভাবে লাগবে, কিভাবে ওই 10-15 মিনিটের মধ্যে বানাতে পারবে, সমস্ত কিছু নিয়ে খুব সহজভাবে আলোচনা করব। এবং নিট কাউন্সেলিং ডেটটা কবে আসছে ওয়েস্ট বেঙ্গলে সেটা তো অবশ্যই বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমেই আসি আমরা সার্টিফিকেটগুলো নিয়ে। যেমন গ্যাপ সার্টিফিকেট বা গ্যাপ এফিডেভিট যাকে বলা হয়, এটা কখন লাগবে, কাদের লাগবে এবং কিভাবে 10-15 মিনিটের মধ্যে বানাবে। দেখো, গ্যাপ সার্টিফিকেট তাদের লাগবে যারা কয়েক বছর গ্যাপ দেওয়ার পর নিট ক্র্যাক করেছে, এইচএস পাস করার পর কয়েক বছর গ্যাপ দিয়েছে। যারা এবছর এইচএস পাস করেছো এবং নিট ক্র্যাক করতে পেরেছো, তাদের কিন্তু গ্যাপ সার্টিফিকেট লাগবে না। যারা 1 বছর 2 বছর 3 বছর ড্রপ দিয়েছো বা পার্সিয়াল ড্রপ দিয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু গ্যাপ সার্টিফিকেটটা লাগবে। বিশেষ করে এই যে 2-3 বছর তুমি কি করেছিলে তার একটা ডিক্লারেশন দিতে হবে। সেটা কিভাবে দিতে হবে না, 100 টাকার একটা স্ট্যাম্প পেপারে দিতে হবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে কোর্টে যেতে হবে বা তোমার পাড়া প্রতিবেশী যে কোনো একটা সাধারণ মানের উকিল থাকবে বা মোহরি টাইপের যারা থাকে, তারা এইটা কিন্তু করে দেবে এবং উকিলের সাইন টাইন করিয়ে আনে, সব কিছুই করে দেবে। তো 100 টাকার স্ট্যাম্প পেপারে এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ, এই ফরম্যাটটা তাকে টাইপ করে দিতে বলবে বা তুমি টাইপ করে আনবে স্ট্যাম্প পেপারটা নিয়ে। তারপর তুমি সেখানে কিন্তু তাকে দিলে সে সাইন সবুতগুলো সমস্ত কিছু করে রাখবে। এইতে তুমি যাকে করতে বলবে, সে তুমি যে নিট অ্যাপ্লিক্যান্ট সেটা তো তার কিছু প্রুফ দিতে হবে। সেই জন্য তোমাকে কি নিয়ে যেতে হবে সঙ্গে না, নিটের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে আর একটা ফটো আইডেন্টিটি, যেটা ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা নিয়ে যাবে। আর এটা করতে 200 থেকে 400 টাকা খরচ হবে। সে কিন্তু নানা রকম দেখাবে যে ওখানে পাঠাতে হবে, ওখানে পাঠাতে হবে, গভর্নমেন্ট ডকুমেন্টস লাগবে, কোর্ট কাচারি হয়ে যাবে, এটার জন্য 1000-2000 টাকা লাগবে। একদম নয়, তোমার পরিচিত থাকলে 200-300 টাকার মধ্যে হয়ে যাবে। তোমার যদি পরিচিত না থাকে 400, বড় যে 400-500 টাকা লাগবে, এর বেশি লাগবে না। এইভাবে কিন্তু তোমরা গ্যাপ সার্টিফিকেটটা বানাবে। এবার যারা পার্সিয়াল ড্রপ দিয়েছো বা কোনো ইনস্টিটিউটে এর মধ্যে ভর্তি হয়েছো, তোমাদের কিন্তু ডিক্লারেশন সেটা দিতে হবে এবং তোমাদের জন্য কিন্তু মাইগ্রেশন লাগবে। সেই যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলে সেখান থেকে মাইগ্রেশন করতে হবে, সেটা একটু ডিফিকাল্টিস ব্যাপার। তো যারা শুধু কোচিংয়ের জন্য বা নিটের জন্য প্রিপারেশন করছিলে, এই 3 বছর বা 4 বছর আগে আমি নিটের প্রিপারেশান নিচ্ছিলাম অমুক কোচিং সেন্টারে, অমুক ইনস্টিটিউশনে, তাদের ক্ষেত্রে শুধু সেইটা উল্লেখ করতে হবে। তো এই গ্যাপ সার্টিফিকেটটা করতে হলে তো তোমাকে সেখানে কলেজের নাম লিখতে হয়। তাই কলেজ যতক্ষণ না অ্যালটমেন্ট হচ্ছে তোমার নামে, তুমি কিন্তু গ্যাপ সার্টিফিকেট বানাবে না। কলেজ অ্যালটমেন্ট হবে, তুমি একটা উকিলের কাছে যাবে, সে করে দেবে। এটা 10 থেকে 15 মিনিট সময় লাগবে, নো টেনশান, কোনো এক্সট্রা ঝামেলা নাই। এবার আছে ক্যারেক্টার সার্টিফিকেটের কথা। ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু সবার লাগবে। যারা ক্যারেক্টার সার্টিফিকেট সবচেয়ে বানানোর সুবিধা হচ্ছে, তোমরা যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই স্কুলে যাবে, হেডমাস্টারমশাইকে বললে তিনি কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট করে দেবেন। এবার যদি সেই স্কুলে কোনো কারণে না যেতে পারো, কোনো সমস্যার কারণে, তাহলে তুমি যে কোনো গ্যাজেটেড অফিসারের কাছে যাবে। সে বিডিও হতে পারে, এসডিও হতে পারে বা গভর্নমেন্ট কোনো অফিসার হতে পারে বা যে কোনো গভর্নমেন্ট ডক্টর হবে, এমবিবিএস ডক্টর যে কোনো গভর্নমেন্ট হসপিটালে রয়েছে, এরকম কোনো ডাক্তারের কাছে গেলে নিটের ব্যাপারটা বললে সে কিন্তু তোমাকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেবে। তো এইভাবে তোমরা ক্যারেক্টার সার্টিফিকেট জোগাড় করলে এটাও বেশি সময় লাগবে না। এবার আসি বন্ড। দেখো, গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে 3 ধরনের বন্ড রয়েছে। একটা হচ্ছে ডিসকন্টিনিউয়েশন বন্ড, একটা হচ্ছে ব্যাংক গ্যারেন্টি, আর একটা হচ্ছে সার্ভিস বন্ড। এইমসে তুমি যদি ভর্তি হও, কোনো বন্ড লাগে না। এবার সার্ভিস বন্ডটা লাগে শুধু ইএসআই জোকাতের জন্য লাগে। সেটা তোমার এমবিবিএস কমপ্লিট হওয়ার পর 1 বছর তোমাকে যে কোনো ইএসআই হসপিটালে কাজ করতে হবে, তার জন্য একটা ব্যাংক গ্যারেন্টি, একটা গ্যারেন্টি লাগে। এবার ব্যাংক গ্যারেন্টি লাগে কিন্তু প্রাইভেট কলেজে, গভর্নমেন্ট কলেজে কোনো ব্যাংক গ্যারেন্টি লাগে না। এবার গভর্নমেন্ট কলেজে যেটা লাগে এবং প্রাইভেট কলেজেও লাগে, সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়েশন বন্ড। অর্থাৎ তুমি অ্যাডমিশন হওয়ার পর 1-2 বছরের মধ্যে তুমি যদি ছেড়ে দাও, তাদের সিটটা তো ভ্যাকেন্ট হয়ে গেল। সেই সিটটার যে লস, তার জন্য তোমাকে 1 লক্ষ
টাকার ক্ষতিপূরণ দিতে হবে। সেই 1 লক্ষ টাকা যে তুমি দেবে তার অঙ্গীকারপত্র হচ্ছে ব্যাংক গ্যারেন্টি। সেটা কিভাবে বানাবে? সেই একইভাবে যেভাবে গ্যাপ সার্টিফিকেট বানালে সেই উকিলের কাছে যাবে, তাকে সেখানেও কলেজের নাম অ্যালটমেন্ট না হলে কিন্তু তুমি পারবে না, তার কারণ সেখানেও কলেজের নাম উল্লেখ করতে হবে কোন কলেজের এগেনস্টে তুমি কিন্তু এই ডিসকন্টিনিউয়েশন বন্ডটা তুমি দিচ্ছ। তাই কলেজের নাম লাগবে এবং 100 টাকার একটা স্ট্যাম্প পেপারে এরকম একটা ফরম্যাট দিয়ে তোমাকে করতে হবে এবং সেই ফরম্যাটটা ফিল আপ করার পর তুমি সেটা নিয়ে চলে আসবে। এটাও করতে 300 থেকে 400 টাকা লাগবে, তার বেশি লাগবে না, কারণ এই 1 লক্ষ টাকার যে তুমি বন্ড দেবে সেটা কিন্তু কোনো ব্যাংকে কোথাও কোনো কিছু টাকা দিতে হবে না, শুধু একটা ডিক্লারেশন দেবে যেটা উকিলের মারফত হয়ে তুমি ডিক্লারেশন দিচ্ছ। তুমি যদি কলেজ ছেড়ে দাও তাহলে তোমাকে কিন্তু 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ, ধরো তোমার MBBS কোর্সটা তোমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তুমি পারছো না, বা তোমার অন্য ভালো কিছু চান্স পেয়ে গেছো, চলে যাবে বলে মনে করছো, তখন কিন্তু এই ব্যাপারটা লাগে। তো তার জন্য একটা গ্যারেন্টি দিতে হয়, সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়েশন বন্ড। এইভাবে তুমি করতে পারো। এবার আসি আমরা কাউন্সেলিং ডেট নিয়ে। কাউন্সেলিং কবে শুরু হতে চলেছে? দেখো, যেটা MMC ডিক্লেয়ার করে দিয়েছে 31 জুলাই তাদের ফার্স্ট রাউন্ড অল ইন্ডিয়া ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট বেরোবে। তাহলে 31 যদি রেজাল্ট বেরোয়, প্রতি বছরের ইতিহাস যা বলছে সেটা হচ্ছে তার 1 সপ্তাহের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিং শুরু হবে, অর্থাৎ জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল MMC থেকে কাউন্সেলিংয়ের নোটিফিকেশান বেরিয়ে যাবে। খুব সম্ভবত যেটা শোনা যাচ্ছে যে জুলাই মাসের 4 তারিখ কিন্তু নোটিফিকেশান বেরোনোর প্রবল সম্ভাবনা। হয়তো দেরি হতে পারে, সেই দেরিটা যদি হয় একটা কারণেই হবে, সেটা হচ্ছে OBC কেস, কারণ গভর্নমেন্ট চাইছে OBC A এবং B রাখতে, কিন্তু হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে শুধু OBC রাখতে। তাই কাট অফের একটা কিন্তু বড় মারপ্যাঁচ হবে। এবার আমরা সেই কাট অফটা নিয়ে আলোচনা করব। স্ক্রিনে দেখব ফার্স্ট রাউন্ডে কোন ক্যাটাগরিতে কত কাট অফ হাইয়েস্ট যেতে পারে কলেজ ওয়াইজ, এবং লাস্ট দেখব একদম ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে ম্যাক্সিমাম কত যেতে পারে ফার্স্ট রাউন্ডে। দিলে আমাদের কলেজ প্রেফারেন্স লিস্টটা আমাদের বানাতে সুবিধা হবে। চলো এবার আমরা দেখে নিই। তো দেখো, এখানে আমরা প্রথমে ফার্স্ট রাউন্ড কাট অফ দেখব, তারপর একটা প্রেফারেন্স লিস্টও তোমাদের সামনে তুলে ধরবো, সেটা স্ক্রিনশট দিয়ে নেবে। দেখো, ফার্স্ট রাউন্ডে 2025-এ কাট অফটা কেমন গেছিলো একটু আমরা যদি দেখে নিই, দেখবো MCKতে 6227 গেছিলো জেনারেলদের ক্ষেত্রে। তাহলে এবছর কত যেতে পারে? খুব একটা বেশি বাড়বে না, 6300 মতো এরকম কাছাকাছি যাবে। কিন্তু OBC A এবং OBC Bর ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু যদি শুধু OBC হয়, এখানে কিন্তু একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। EWS-এর ক্ষেত্রে 21,000 প্লাস দেখতে পাচ্ছ, এবং SC STর ক্ষেত্রে যেটা 2,70,000 পর্যন্ত গেছিলো, SCর ক্ষেত্রে 51,342 পর্যন্ত গেছিলো। SSKM-এ দেখো একটু জাম্প হয়েছে, খুব একটা বেশি জাম্প হয়নি, শুধু OBCর ক্ষেত্রে একটু জাম্প হয়েছে বা Bর ক্ষেত্রে, আর EWS-এর ক্ষেত্রে 1000 জাম্প হয়েছে, এখানেও খুব একটা জাম্প হয়নি, এখানে 5000 জাম্প হয়েছে। NRS-এর ক্ষেত্রে দেখো প্রায় কাছাকাছি 2500-3000 কাছে জাম্প হয়েছে, এখানে প্রায় 3000-এর মতো জাম্প হয়ে গেছে। এখানে কিন্তু জাম্পটা NRS-এর ক্ষেত্রে বেশি হয়েছে। এবার দেখো, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজেও জাম্পটা কিন্তু তারপরে অনেকটা ভালো হলো, প্রায় 14000 প্লাস চলে গেল, এখানে 18000 OBC A-তে, OBC B-তে 24000। এই জায়গাটা কিন্তু এবারে কিন্তু বাড়বে, এবং 4 লাখ চলে গেল ST-তে, 85,000 থাকলো SC-তে। আরজি করে গতবারে তো জানো ঝামেলার জন্য একটু নিচের দিকে নেমেছিল, কিন্তু এবছর আরজি কর মনে হয় NRS-এর পেছনেই থাকে। এখানে 16,000 গেছিলো বা 21,000 প্লাস গেছিলো, এবং এটা দেখতেই পাচ্ছ 4,60,000 ST-তে গেছিলো। সাগর দত্ততে কিন্তু এদের পরেই থাকবে, এবং সেটা গতবারে গেছিলো 18,000, এবারে হয়তো সেটা 19,000 মতো যাওয়ার সম্ভাবনা আছে জেনারেলে। OBC-র ক্ষেত্রে সেটা কিন্তু 30,000 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। EWS-এর ক্ষেত্রে 52,000 হবে, এবং SC-র ক্ষেত্রে এটা 98,000, এবং ST-র ক্ষেত্রে এটা 4 লাখ 5 লাখের কাছাকাছি চলে যাবে, 5 লাখের কাছাকাছি চলে যাবে। এবার আসি আমরা, দেখো হাইয়েস্ট কত যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ। ক্যাটাগরি ওয়াইজ দেখো, জেনারেলদের ক্ষেত্রে যাবে, গত বছর গেছিলো 39,522, সেটা জলপাইগুড়িতে 2024-এ। এবারে সেটা 39,700 মতো যাওয়ার এক্সপেক্টেড করছি। এরকম একটা যাদের র্যাঙ্ক আছে, তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাবে ফার্স্ট রাউন্ডে। OBC Bর ক্ষেত্রে এটা একসাথে যদি হয় তাহলে কিন্তু ফিগারটা অন্যরকম দাঁড়িয়ে যাবে। এটা গেছিলো ঝাড়গ্রামে OBC A এবং Bর ক্ষেত্রে। EWS-এর ক্ষেত্রে জলপাইগুড়িতে গেছিলো 1 লাখ প্লাস গেছিলো, SC-র ক্ষেত্রে 1,54,000, এবারে 1,60,000 মতো যাওয়ার সম্ভাবনা আছে, সেটাও জলপাইগুড়ির দিকেই যাবে। ST-র ক্ষেত্রে কিন্তু 6,10,000 গেছিলো, এবারে 6,14,000 কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে, সেটাও কিন্তু জলপাইগুড়িতে। এবার আমরা আসি
তোমরা একটা এই যে কাট অফটা দেখে একটা অ্যাসেম্পশান লাগাতে পারবে যে কোথায় পাবো আমি কলেজটা। হ্যাঁ, মাঝখানের যে কলেজগুলো কত র্যাঙ্ক যেতে পারে তার জন্য একটা ভিডিও দেওয়া আছে, এই ইমেজে ক্লিক করলেই তোমরা কিন্তু দেখতে পাবে। তো এইভাবে যে কলেজগুলো সাজানো আছে এরকমই তুমি কিন্তু সাজাবে, তাতে তোমার র্যাঙ্ক যাই থাক না কেন তোমার পছন্দের কলেজটা কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।